বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, প্রভাষক, পদার্থবিজ্ঞান, মাদার টেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ পরিচিতি, পঞ্চম অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের উপর আমি ইতিপূর্বে তোমাদের 3টি ক্লাস নিয়েছি। সেই 3টি ক্লাসের 3য় ক্লাসে আমি তোমাদের সাথে কর্মদক্ষতা এবং 2টি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। সেই ক্লাসের ধারাবাহিকতায় এটা আজকে আমার 4র্থ ক্লাস। এই 4র্থ ক্লাসে আমি তোমাদের সাথে আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে এবং বাসায় অনুশীলন করবে, তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। তা নাহলে বোঝাটা একটু কঠিন। আচ্ছা, আসা যাক গাণিতিক সমস্যায়। গাণিতিক সমস্যা, গাণিতিক উদাহরণ, একটি মোটর মিনিটে 5.5 × 10⁵ কেজি পানি 100 মিটার উপরে ওঠাতে পারে। মোটরটির দক্ষতা 70% হলে এর ক্ষমতা নির্ণয় করো। এখানে মোটরটির দক্ষতা দেওয়া আছে। দক্ষতা কি তোমরা জানো, যে কোনো একটা ইঞ্জিন যে তার প্রদত্ত ক্ষমতার কতটুকু কার্যে রূপান্তর করে, সেটা ছিল দক্ষতা বা কর্মদক্ষতা। অর্থাৎ এই ইঞ্জিনটা তাকে যে শক্তিটা সরবরাহ করা হয়েছে, সেই সরবরাহকৃত শক্তি যদি 100 জুল শক্তি হতো, তাহলে সে 70 জুল শক্তিকে কার্যে রূপান্তর করেছে। বাট এই ইঞ্জিনটা আসলে কিন্তু 100 জুল শক্তি সরবরাহ করে নেই, দেখো বেশি। অর্থাৎ সে কতটুকু শক্তি সরবরাহ করেছিল সেটাই আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ তার ক্ষমতা, অর্থাৎ প্রতি সেকেন্ডে শক্তি সরবরাহের হার, এটা আমাদের বের করতে হবে। এটা যদি আমরা বের করতে চাই, প্রথমে আমাদের কাজ বের করতে হবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে সে কী পরিমাণ ক্ষমতা কার্যে রূপান্তর করছে সেটা আমাদের দেখো। একটা মোটর মিনিটে এত পানি এত মিটার উপরে ওঠাতে পারে, তাহলে পানি উঠাতে গেলে তাকে কাজ করতে হয়েছে। তাই যখন আমরা এখানে কাজ করছি, তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করেছে। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে গেলে আমাদের ফর্মুলা হলো আমাদের বস্তুর ভর গুণন অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ বল, অভিকর্ষ বলের বিপরীতে যে বল সেটা লাগবে ইন্টু সরণ। এখানে আমাদের ভর দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ হলো আমাদের 9.8 মিটার পার সেকেন্ড অভিকর্ষ ত্বরণ, এবং উচ্চতা হবে 100 মিটার এইচ। তাহলে আমরা যেহেতু মোটরটি মিনিটে এত পানি উঠায়, তাহলে তার ক্ষমতা হবে P = mgh/t। mgh/, এখানে সময় টাইমটি 1 মিনিট দেওয়া আছে, 60 সেকেন্ড। পাম্পের দক্ষতা 70%, অভিকর্ষ ত্বরণ এত, পাম্পের ক্ষমতা P = আমরা mgh/t, অর্থাৎ কার্যে রূপান্তরিত করার শক্তি হার, সেটা ক্ষমতা। অর্থাৎ সে ওয়াট, অর্থাৎ এই পরিমাণ শক্তি প্রতি সেকেন্ডে সে এই পরিমাণ শক্তিকে কাজে রূপান্তর করে, এত জুল শক্তিকে কাজে রূপান্তর করে। এখন এই ইঞ্জিনে কতটুকু শক্তি সরবরাহ করা হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা আবার জানি কর্মদক্ষতা এটাই করলো কার্যে রূপান্তরিত শক্তি ডিভাইডেড বাই শক্তির হার ডিভাইডেড বাই কার্যে শক্তি সরবরাহের হার। অর্থাৎ ক্ষমতা হলো কি, কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা। আমাদের প্রদত্ত ক্ষমতাটা বের করতে হবে। এটার মান 70% আমরা বসিয়ে দিয়েছি। এখানে এটার মান 70% বসালে ইন্টু 100%, পার্সেন্ট কেটে যাবে, 70 P/P 100। অর্থাৎ এখানে আমরা করে নিব, ভাগ করে নিব 10 দিয়ে, তাহলে 7 P/P' × 10। অর্থাৎ
এখানে গুণ করে নিলে 7p প্রাইম ইন্টু 10p, অর্থাৎ p প্রাইম এগুলো 10p/7, অর্থাৎ এটাকে ভাগ করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা হলো 1.28 ইন্টু 10⁻7 ওয়াট, অর্থাৎ সে প্রতি সেকেন্ডে এই ইঞ্জিনটাতে যে শক্তি সরবরাহ করা ছিল সেটা হলো 1.28 ইন্টু 10⁻7 জুল। দ্বিতীয় গাণিতিক সমস্যায় আসা যাক। দ্বিতীয় গাণিতিক সমস্যাটা হলো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা ও ব্যাস যথাক্রমে যথাক্রমে 10 মিটার ও 1.5 মিটার। আচ্ছা, একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পাম্পের অশ্ব ক্ষমতা নির্ণয় করো, অর্থাৎ পাম্পের ক্ষমতা আমাদের নির্ণয় করতে হবে প্রথমে, সেটা হর্স পাওয়ারে, এবং 4 নম্বরে বলছে 0.4 হর্স পাওয়ার ক্ষমতার আরও একটি পাম্প যুক্ত করলে কি পরিমাণ সময় সাশ্রয় হবে। আমি যে পাম্পটা আছে সেই পাম্পের সাথে আরেকটা 0.4 হর্স পাওয়ার ক্ষমতার আরেকটা পাম্প যুক্ত করব, তাহলে এই দুইটা মিলিত পাম্প পূর্বের কাজটুকু সে কতটুকু সময়ে এখন করতে পারবে। অর্থাৎ আগে যে কাজটা একটা পাম্প 25 মিনিটে করতে পারতো, এখন দুইটা পাম্প মিলে এখন ওইটুকু কাজ সে কতটুকু সময়ে করতে পারবে, দুইটা পাম্প। আচ্ছা, এখন আমরা প্রথম পাম্পের অশ্বক্ষমতা আমরা নির্ণয় করব। প্রথম পাম্পের ক্ষমতা নির্ণয় করতে হলে আমাদের কাজ বাই সময় লাগবে। কাজ পাম্প কিভাবে কাজ করছে, পানিটাকে উঠাইছে। তো এখন আমাদের লাগবে যে পানিটা যে উঠছে সেটা কতটুকু উচ্চতায় উঠছে, আরোহণ করছে, সেটা আমাদের লাগবে, এবং আমাদের পানির ভর লাগবে, কিন্তু অভিকর্ষ ত্বরণ লাগবে। অভিকর্ষ ত্বরণ আমরা জানি, পানির ভর লাগবে আর উচ্চতা লাগবে। বাট এখানে যখন বলা নেই যে পাম্পটা কতটুকু উচ্চতায় পানিটা ফেলে দিয়েছে, এই অংশটুকু বলা নেই এখানে। এই জন্য আমরা এখানে ধরে নিব যে কুয়াটা যে আছে সেই কুয়াটার যে কার্যকর যে উচ্চতাটা হবে সেটা হবে, কারণ কুয়া থেকে এখানে 0 উচ্চতা থেকেও কিছু পানি উত্তোলিত হয়েছে, এবং এখানে সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ 10 মিটার উচ্চতা ব্যবহার করেও কিছু পানি উত্তোলিত হয়েছে। তাহলে আমি এর যে গড় উচ্চতা অর্থাৎ পানিটা ধরলাম, আমি একটা সেন্টার পয়েন্ট থেকে সবগুলা পানি চলে গেছে, তাহলে এই সেন্টার পয়েন্ট বের করতে হলে আমাদের এখানে গড় উচ্চতা বের করতে হবে। গড় উচ্চতা হলো, এখানে উচ্চতা 0, এখানে হলো উচ্চতা 10, 0 + 10 / 2 = 5 মিটার। এটা হলো আমাদের কার্যকর উচ্চতা বা গড় উচ্চতা। এই গড় উচ্চতা ধরবো যে এই উচ্চতা থেকে পানি উত্তোলিত হয়েছে। এখন আমরা জানি, এখন আমাদের পানির ভর বের করতে হবে, অর্থাৎ এই কুয়াটাতে যে পানি আছে এই পানির ভরটুকু কত। এখন আমাদের পানির ভর বের করার জন্য এই কুয়ার আয়তন জানতে হবে। এখন কুয়ার আয়তনের সূত্র হলো, যেহেতু কুয়াটা সিলিন্ডার আকৃতি, তাহলে সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তনের সূত্র হলো πr²L। তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম। এখন এই আয়তনকে যদি আমরা ঘনত্ব দিয়ে গুণ করি, পানির ঘনত্ব দিয়ে গুণ করি, তাহলে পানির ভর পাওয়া যাবে। পানির ভর, কারণ আমরা ঘনত্ব ρ = জানি m/v আর ভর ρ/v। তাহলে আমরা পানির ভর পাওয়ার জন্য আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এই কাজটা করেছি, দেখো, যেহেতু কুয়ার ব্যাস দিয়ে আছে আমি ব্যাসার্ধ নিয়ে নিছি, কারণ যখন আমরা সিলিন্ডারের আয়তন নির্ণয় করি তখন আমাদের ব্যাসার্ধ πr² লাগে। এল উচ্চতা হলো 10 মিটার, সময়টি এগুলো 25 মিনিট, এটাকে আমি সেকেন্ডে নিয়ে নিছি। 25 × 60 সেকেন্ড = 1500 সেকেন্ড। পানি উঠানোর কার্যকর বা গড় উচ্চতা h = 0 + 10 মিটার / 2 = 5 মিটার। আর অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার/সেকেন্ড²। আর আমি প্রথমে পাম্পের ক্ষমতা p বের করব। দ্বিতীয় পাম্পের ক্ষমতা যেটা দেওয়া আছে সেটা আমি নিয়ে নিছি হর্স পাওয়ারে। আমরা জানি p = mw/t mgh/t, অর্থাৎ আমরা এখান থেকে এই লাইনটাতে একবার এটা লিখতে পারি, কারণ পানির ভর ρ × v, gh ρ আয়তন, gh × ρ, আমরা এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা এই সবগুলা মানকে বসাই,
সবগুলার মান এখানে যদি আমি বসাই তাহলে আমি ওয়াটে পাবো সে 576.975 ওয়াট, অর্থাৎ প্রতি সেকেন্ডে এত জুল কাজ সে করেছে। তাহলে হর্স পাওয়ারে সে কতটুকু আসবে কার্যকর ক্ষমতা, অর্থাৎ হর্স পাওয়ারে আসবে এটা 746 ওয়াটে ভাগ করে দিলে আমি হর্স পাওয়ারে তার ক্ষমতাটা পেয়ে যাব। তাহলে এই পাম্পটা তার যে কার্যকর ক্ষমতাটা হলো এটা। আর এখানে দেওয়া আছে, এখানে পাম্পের বলা নেই যে এটা কি ক্ষমতা, বাট এটা আরও একটি পাম্প যুক্ত করলে এটা আমরা ধরে নিচ্ছি এটা কার্যকর ক্ষমতা। তো কার্যকর ক্ষমতা এত হলে তাহলে দুইটার মিলিত কার্যকর ক্ষমতা কতটুকু, যেহেতু আমরা এটা কার্যকর বের করে নিছি, কার্যকর ক্ষমতা হবে এত প্লাস এত, যোগ করে নিলে কত হয় 1.173 হর্স পাওয়ার। এখন এই দুইটা পাম্প যখন কার্যকর যে তার যে শক্তিটা যে ব্যবহার করবে তখন এটা হলো তার কার্যকর শক্তি। প্রতি সেকেন্ডে কার্যে রূপান্তর করার যে শক্তির হারটা হলো এটা হর্স পাওয়ারে। এটা হলো সে যে পরিমাণ সে ব্যবহার করছে শক্তিটা, সেটা প্রদর্শিত শক্তি না, ব্যবহারকৃত শক্তি। এই শক্তি দিয়ে সে এই কাজটা করছে। তাহলে আমরা লিখতে পারি যে এখন দুইটা পাম্পের ক্ষমতা ইকুয়াল টু W/T প্রাইম। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে ধরলাম মিলিত পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় ধরলাম T প্রাইম। তাহলে T প্রাইম যদি হয় তাহলে কাজটা হবে পূর্বের সমান কাজ করেছে, বাট ক্ষমতা বেশি। তাহলে T প্রাইম আমি বের করব W/P প্লাস P প্রাইম, আগের সমান আগের কৃত কাজটা এখানে মানগুলা বসিয়ে দিয়েছি, ক্ষমতাকে আমরা আবার ওয়াটে নিয়েছি। হর্স পাওয়ারে ছিল 746 দিয়ে গুণ করে নিয়েছি, 746 দিয়ে গুণ করার পরে এখানে আমাদের যে সময়টা আসছে সেকেন্ডে 989.0345 সেকেন্ড, এটাকে আমরা মিনিটে নিলে 60 দিয়ে ভাগ করে 16.48 মিনিট পেয়েছি। সুতরাং আমাদের এখন কতটুকু সময় লাগছে দুইটা পাম্প যখন একসাথে ব্যবহার করলাম, তাহলে আমাদের এখন সময় লাগছে 16.48 মিনিট। তাহলে আমাদের পূর্বে যখন একটা পাম্প ব্যবহার করেছিলাম তখন সময় লেগেছিল 25 মিনিট, 25 মিনিট। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ দিয়ে মাইনাস করি তাহলে আমি রেজাল্ট পাবো 8.52 মিনিট। এটা তার চেয়ে এতটুকু সময় কম লাগবে। দুইটা পাম্প একত্রে মিলিতভাবে ব্যবহার করলে একটা পাম্পের চেয়ে 8.52 মিনিট সময় কম লাগবে। আচ্ছা, এবার আরেকটা ম্যাথ দেখো। 2 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার সুতার সাহায্যে ও বিন্দুতে ঝোলানো হলো। 2 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার সুতার সাহায্যে ও বিন্দুতে ঝোলানো হলো। এই বিন্দু থেকে স্বাধীনভাবে দুলতে দেওয়া হলো এবং এই বিন্দু থেকে স্বাধীনভাবে দুলতে দেওয়া হলো। ঘর্ষণ ও বায়ুজনিত বাধা অগ্রাহ্য করো। আমি চিত্রটা এখানে দিয়েছি, চিত্রটা দেখো ওখানে জায়গাখানে দেখে, এই যে আমরা ধরলাম যে একটা সুতার সাহায্যে একটা বস্তু সেটাকে এ বিন্দু থেকে ও বিন্দুতে ঝুলিয়ে এ বিন্দু থেকে কে ঝুলতে দিলাম। তাহলে এটা এইভাবে ঝুলতে থাকবে, এই অবস্থায় আমাকে বের করতে বলছে, এখানে জি মান দিয়ে আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অবস্থায় আমাকে বের করতে বলছে যে দোলন অবস্থায় এই বিন্দুতে সুতার টান কত। দোলন অবস্থায় এই বিন্দুতে, এই যে দোলন অবস্থায় সুতা এদিকে কি পরিমাণ টান দিবে সেটাই আমাকে বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বের করতে হবে যে উদ্দীপকের সি বিন্দুতে বস্তুর গতিশক্তি, এখানে যে গতিশক্তি থাকবে বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা ভিন্ন হবে কি প্রয়োজনীয়, মানে দুই জায়গায় গতিশক্তি যখন এই বস্তুটা এইভাবে দুলতে থাকবে তখন বি বিন্দুতে যে গতিশক্তি সি বিন্দুতে গতিশক্তি একই হবে না ভিন্ন হবে, সেটাকে আমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ সহ তোমার উত্তরের সম্পর্কে যুক্তি দাও। গাণিতিক বিশ্লেষণের সাহায্যে এটাকে দেখাতে হবে আমাদের। তাহলে আমরা একটু চিত্রটা আরেকটু লক্ষ্য করি, যেটা হলো ও বিন্দু। তো এই একটা সরল গোলক তৈরি করে একে ঝুলতে দিয়েছে এই বিন্দু থেকে, যখন এইভাবে দুলতে থাকবে এটা হলো তার সাম্যাবস্থা। বলছি এই বিন্দুতে সুতার টান, প্রথমে আমরা এই বিন্দুতে সুতার টান নির্ণয় করব। তো এই বিন্দুতে আমরা যদি সুতার টান নির্ণয় করতে চাই এই বিন্দুতে,
অর্থাৎ সুতা এদিকে কী পরিমাণ ফোর্স প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে। তো এই সুতার টান নির্ণয় করতে গেলে আমরা ধরে নেব যে অভিকর্ষ ত্বরণ, যে এই জায়গায় যে বস্তুর ভর, সেই ভরটা অর্থাৎ বল, ওজন অর্থাৎ ওজন এই বরাবর ক্রিয়াশীল, কারণ ওজন সবসময় অবিলম্ব বরাবর ক্রিয়া করবে। এই জায়গায় ওজনটা এমজিটা সবসময় এই বরাবর ক্রিয়া করতেছে, বস্তুর ওজন। তাই এই ওজনকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। এটা তাই এটা যদি 60 ডিগ্রি হয়, তোমরা দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, আমরা এটা চিন্তা করে নিয়েছি যে এটা এখানে এই অবিলম্ব বরাবর এটা হলো অংশ। এটা যদি অবিলম্ব বরাবর হয়, এই রেখা আর এই রেখা সমান্তরাল, এটা হলো তাদের ছেদক। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি। এখন আমাদের এই জায়গায় আমরা ওজন এই বরাবর ক্রিয়াশীল। এখন আমরা এই বরাবর যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই বরাবর উপাংশটা কত, এমজি এর অংশ কত আছে, যেহেতু আমরা জানি এটা যার সাথে কোণ উৎপন্ন করে সেই অংশটা হলো কস, আর যার সাথে কোণ উৎপন্ন করে নাই অবিলম্ব উপাংশ যদি আমরা চিন্তা করি, তাহলে এই বরাবর উপাংশ এটা হলো সাইন। তাহলে এই অনুভূমিক বরাবর উপাংশ এটা হলো এমজি কস 60 ডিগ্রি, এমজি কস 60 ডিগ্রি। তাহলে এই ওজনের এই অংশটা এই বরাবর ক্রিয়া করবে এমজি কস 60 ডিগ্রি, সুতা এদিকে টান দিবে। তাহলে সুতার টান দ্বারা যে ওজনের অংশটা যেটা প্রশমিত হবে সেটা হবে এমজি কস 60 ডিগ্রি। অর্থাৎ সুতার টান টি ইকুয়াল টু আমরা লিখবো এমজি কস 60 ডিগ্রি। এম কি, বস্তুর ভর 2 কেজি দেওয়া আসছিল, বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, আমাদের প্রশ্নে দেওয়া আছে 2 কেজি। সেটা বসিয়ে দিলাম। এম জির মান দেওয়া আছে 10, আমি এখানে 9.8 বসাইছি নাকি, হ্যাঁ এখানে 10 ধরতে হবে, এখানে 9.8 বসানো হয়েছে। তোমরা এখানে 10 বসাবে, ঠিক আছে। 10 বসালে এখানে হবে ইন্টু কস 60 ডিগ্রি, রেজাল্ট আসবে 9.8। তোমরা একটু কারেকশন করে নিবে, এটা 10 হবে, বইতে ভুল আছে আর কি। আচ্ছা, সি বিন্দুতে এখন আমাদের পরের অংশটা যেটা বলছে উদ্দীপকের সি বিন্দুতে বস্তুর গতিশক্তি বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা ভিন্ন হবে কি, প্রয়োজনীয় গাণিতিক বিশ্লেষণ সহ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাই আমাদের সি বিন্দুতে যে গতিশক্তিটা আমরা পাবো, সি বিন্দুতে গতিশক্তি এবং বি বিন্দুর গতিশক্তি ভিন্ন হবে কিনা এক হবে সেটা যাচাই করতে বলছে। আচ্ছা, দ্বিতীয় চিত্রটা আমরা খেয়াল করি। এটা হলো ও বিন্দু, এখান থেকে আমরা ঝুলিয়ে দিয়েছিলাম, এটি এ। হ্যাঁ, তে আমাদের এই বিন্দু আর এই বিন্দুর গতিশক্তি বের করতে বলছে যে ভিন্ন না এক হবে। তাহলে আমরা ধরে নিলাম যে, ধরা যাক সি বিন্দুতে বিভব 0, বিভব শক্তিটা 0। অর্থাৎ এখানে ধরে নিলাম যে এখানে বস্তু এখান থেকে এটা হলো তার সাম্যাবস্থা, অর্থাৎ সে এখানে সাম্যাবস্থায় আছে, এই জায়গায় বিভব শক্তি আমরা 0 ধরে নিলাম। এই বিন্দুতে বস্তুর মোট শক্তি, অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ যে দোল দিয়ে যায় সেটা এই বিন্দুতে পৌঁছায় দোল দেওয়ার পরে। তো এই বিন্দুতে বস্তুর মোট শক্তি ধরে নিলাম ইএ, এবং তার বিভব শক্তি ধরে নিলাম আমরা ইউএ, বিভব শক্তির প্রকাশ ইউএ। তো এখানে আমরা বিভব শক্তি ধরে নিলাম ইউএ। এখন এ থেকে ওসি এর উপর এম লম্ব চিন্তা করে নিলাম যে এই সুতার এই দৈর্ঘ্যটা এই দূরত্ব থেকে এই দূরত্ব সুতার দৈর্ঘ্যের উপর একটা লম্ব টেনে নিলাম এম। এখন ধরো যে সুতরাং ইউএ হলে, অর্থাৎ এই বিন্দুতে যে বিভব শক্তিটা সেটা হবে আমাদের এমজি ইন্টু, এই বিন্দুতে বিভব শক্তি এমজি ইন্টু এমসি। অর্থাৎ দেখো ভূপৃষ্ঠ থেকে সে কতটুকু উচ্চতায় আছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে এ বিন্দুতে যাওয়ার অর্থ হলো ভূপৃষ্ঠের থেকে সিএম দূরত্ব অতিক্রম করা। তাহলে এটি হবে ভূপৃষ্ঠ থেকে সে যে দূরত্বটা অতিক্রম করছে সেটি হবে তার অভিকর্ষ বিভব শক্তি। তাহলে এমজি ইন্টু এমসি যদি ধরি, এখন আমরা এমসির মানটা আমাদের বের করতে হবে। এখন আমরা এই জন্য আমরা একটা ত্রিভুজ চিন্তা করে নিয়েছি এ ও এম। এ ও এম ত্রিভুজে cos 60 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, কারণ cos এর ত্রিকোণমিতিক সম্পর্ক অনুযায়ী আমরা লিখতে পারি cos θ সমান, আমরা জানি cos θ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি আমি অ্যাঙ্গেল চিন্তা করি তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি OM বাই OA, OM বাই OA।
এটা কজের সম্পর্ক থেকে। তাহলে ও এম বাই ও এ cos 60 ডিগ্রি। আমি ও এ সমান কত লিখতে পারি, ও এ সমান ও সি সমান ও বি, যেটা সুতার দৈর্ঘ্য সেটা 10 মিটার, যেটা সুতার দৈর্ঘ্য সেটা হলো 10 মিটার, প্রশ্নে দেওয়া আছে 10 মিটার। অর্থাৎ এটাও 10 মিটার, এটুকুও 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার। এখানে সুতার দৈর্ঘ্য সব জায়গায় সমান থাকবে। যদি আমরা 10 মিটার করে ধরি তাহলে আমরা এমসির মান যদি বের করতে চাই ও এম বাই ও এ, অর্থাৎ সুতরাং আমরা ও এম সমান আমরা কি লিখতে পারি, ও এ ইন্টু cos 60 ডিগ্রি। ও এর মান কত আছে, ও এর মান দেওয়া আছে 10, cos 60 ডিগ্রি ক্যালকুলেশন করলে আসবে 5 মিটার। এবার আমরা এমসি, তাহলে আমাদের এমসিটা কতটুকু আছে, এমসি আমাদের ও সিটা ছিল কতটুকু, আমাদের ও সিটা ছিল 10 মিটার। তাহলে আমরা ও সি ডিস্টেন্স থেকে যদি আমরা ও এম ডিস্টেন্স বাদ দিই তাহলে এমসি ডিস্টেন্স পেয়ে গেলাম। তাহলে আমরা এমসি ডিস্টেন্স পেয়ে যাব ও সি মাইনাস ও এম 10 মিটার মানে 5 মিটার। অর্থাৎ এখানে আমরা বিভব শক্তি সূত্রতে যদি বসাই তাহলে এখানেও 10 বসানো হয়েছে, বইতে ভুলে বসানো হয়েছে, এটা 10 হবে, 9.8 বসানো হয়েছে। হ্যাঁ, 98 জুল। তোমরা একটু দেখে নেবে এটা। এ বিন্দুতে ব্যাগ শূন্য, তাই গতিশক্তি শূন্য। আমরা এ বিন্দুতে যে যখন এখান থেকে এখানে যাই তখন তার কোনো ব্যাগ থাকে না, কারণ তখন দোলক আবার পূর্ব অবস্থায় ফিরে আসা শুরু করে। এই জন্য ব্যাগ শূন্য হওয়ার কারণে এখানে তার গতিশক্তি শূন্য। অর্থাৎ এখানে যে তার শক্তিটা, টোটাল শক্তিটাই বিভব শক্তি। তাহলে শক্তি নিত্যতা অনুসারে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি অফ এ, অর্থাৎ এ বিন্দুতে এনার্জি, টোটাল এনার্জি অফ এ, অর্থাৎ এই বিন্দুতে মোট শক্তি ইউ এ প্লাস কে সূত্র, গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে এখানে আমাদের বিভব শক্তি হলো 98 জুল, গতিশক্তি হলো আমাদের শূন্য, যোগ করে দিলে 98 জুল। তাহলে আমরা এই বিন্দুতে বস্তুটার মোট শক্তি পেয়ে গেলাম, 98 জুল। এখন বি ও সি বিন্দুতেও মোট শক্তি একই থাকবে, কারণ শক্তি নিত্যতা সূত্র অনুসারে বি এ বিন্দুতে যে শক্তি, বি বিন্দুতেও সেই শক্তি, সি বিন্দুতেও সেই শক্তি থাকবে। বাট এই বিন্দুতে টোটালটাই হলো তার বিভব শক্তি। বি বিন্দু তার গতিশক্তি প্লাস বিভব শক্তি থাকবে, সি বিন্দুতে থাকবে তার শুধু গতিশক্তি। এখন সুতরাং আমরা লিখতে পারি ইএ ইকুয়াল টু ইবি ইকুয়াল টু ইসি, সব জায়গায় শক্তি কত, 98 জুল। এখন বি বিন্দুতে বিভব শক্তি, এখন আমাদের বি বিন্দুতে আমরা বিভব শক্তিটা বের করতে চাই। তাহলে বি বিন্দুর বিভব শক্তি ইউবি ইকুয়াল টু আমরা এমজি ইন্টু এনসি, কারণ বি বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে মানে সি বিন্দু থেকে এই ডিস্টেন্সে আছে, ঠিক আছে। এটা হলো 3.75, এটা 10 হবে, গুণ করে দিলে 73.5 জুল। গুণ করার পরে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটা তোমরা এখানে বসাবে। সুতরাং কেবি সমান কত হবে, সুতরাং কাইনেটিক এনার্জি অফ বি বিন্দুতে হবে আমরা মোট শক্তি থেকে, অর্থাৎ বিভব শক্তি যদি বাদ দিই সেটা হবে গতিশক্তি। অর্থাৎ বি বিন্দুতে মোট শক্তি কত, এ বিন্দুর মোট শক্তি সমান 98 জুল থেকে আমরা ইউবি বিভব শক্তি হলো কত, বিভব শক্তি হলো আমরা যেটি পেয়েছি তো 73.5, অর্থাৎ বিয়োগ করলে এখানে আমরা রেজাল্ট পাচ্ছি 24.5 জুল। আবার সি বিন্দুতে বিভব শক্তি কত আছে, আবার সি বিন্দুতে বিভব শক্তি যেহেতু শূন্য, সি বিন্দুতে আমরা বিভব শক্তি কত, শূন্য, কারণ এখানে তার গতিশক্তি থাকবে, বস্তু সামনে অবস্থায় আসবে। তাহলে সি বিন্দুতে গতিশক্তি হলো আমাদের কেসি ইসি মাইনাস ইউসি, কাইনেটিক এনার্জি অফ সি পয়েন্ট, পটেনশিয়াল এনার্জি অফ সি পয়েন্ট। তাহলে আমরা যদি মোট শক্তি থেকে, অর্থাৎ মোট শক্তি কি এ এবং বি বিন্দুতে যেটা সেটা, এটা থেকে যদি আমরা বিভব শক্তি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি কত, 98 জুল। অর্থাৎ এখানে তার যে শক্তিটা টোটালি গতিশক্তিটা হলো, এখানে তার মোট শক্তিটা হলো টোটালি গতিশক্তি, সম্পূর্ণ গতিশক্তি হলো তার মোট শক্তি, অর্থাৎ মোট শক্তি গতিশক্তি হিসেবে থাকবে। তাহলে আমি এখানে মোট গতিশক্তি কত পেলাম, 98 জুল।
আর এখানে বি বিন্দুতে আমরা গতিশক্তি কত পেয়েছি 24.5 জুল। তাহলে কোন বিন্দুতে গতিশক্তি বেশি আছে? সি বিন্দুতে গতিশক্তি বেশি আছে। সুতরাং বি বিন্দু ও সি বিন্দুতে গতিশক্তি ভিন্ন, এবং বি বিন্দু ও সি বিন্দুতে গতিশক্তি ভিন্ন হবে। এটাই আমাদের প্রশ্নের উল্লেখ ছিল। পরবর্তী ক্লাস দ্বিতীয় পত্র নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের উপর তোমাদের ক্লাস হবে পরবর্তী ক্লাস। আজকে ক্লাসের এখানে সমাপ্তি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।